একটি গুরুত্বপূর্ণ তথ্য, 1971 সালে বাংলাদেশে ভারতের লুটপাট ও বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের জন্য জহির রায়হান একটি ডকুমেন্টারি ফিল্ম বানাতে চেয়েছিলেন, যার কারণে ভারতের নির্দেশে জহির রায়হানকে গুম করে ফেলে। গুম হওয়া জহির রায়হানের খোঁজে পান্না কায়সার ও পরিবারের লোকজনেরা শেখ মুজিবুরের কাছে গেলে মুজিব বলে দেন যে জহির রায়হানের ব্যাপারে বেশি বাড়াবাড়ি যেন না করে। এরপর আর কোনোদিন তারা এই ব্যাপারে নাক গলায়নি। 30 জানুয়ারি 1972 এই দিনে জহির রায়হান নিখোঁজ হন। তিনি মিরপুরে যাওয়ার পর থেকে আর কোনো সন্ধান মেলেনি তার। এর আগে 25 জানুয়ারি 1972 ঢাকা প্রেস ক্লাবে একটি সংবাদ সম্মেলনে তিনি ঘোষণা করেন যে তার কাছে মুক্তিযুদ্ধের সময়কার অনেক গুরুত্বপূর্ণ নথিপত্র এবং তথ্য রয়েছে, যা বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের পেছনের ষড়যন্ত্রকে উন্মোচন করবে। জহির রায়হানের পরিবার 30 জানুয়ারি তার নিখোঁজ হওয়ার পর শেখ মুজিবের কাছে যান। জহির রায়হানের নিখোঁজ হওয়ার বিষয়টি বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত হয়েছিল। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুজিব বলেন, জহির রায়হান গুম হয়নি, বরং বাড়ি থেকে পালিয়ে গিয়েছে। পরে খবরের কাগজেও লেখা হয়েছিল এইসব কথা। সুতরাং বোঝাই যাচ্ছিল যে শেখ মুজিবের নির্দেশেই জহির রায়হানকে গুম করে ফেলা হয়েছিল এবং এই ব্যাপারে শেখ মুজিবুর রহমান পূর্ণজ্ঞাত ছিলেন। প্রথম বিতর্কিত নির্বাচন। সিরাজুল আলম খানের সাথে শেখ মুজিবের মতাদর্শের মিল না থাকায় সিরাজুল ইসলামকে নিজের কাছ থেকে দূরে সরিয়ে দেন শেখ মুজিব। এই মতবিরোধের ফলে তিনি 1972 সালের 31 অক্টোবর জাসদ প্রতিষ্ঠা করেন। 1973 সালের নির্বাচনে ব্যাপক আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল ভোট চুরির অভিযোগ। আওয়ামী লীগ যে ভিন্ন পথে হাঁটল তা দেশের রাজনৈতিক ইতিহাসে একটি কালিমা হয়ে রইল। নির্বাচনের আগে রাজনৈতিক বিরোধীদের দমন এবং জাসদের নেতাদের গুম করা হয়। কিভাবে রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করা হলো সেটি কি আদৌ গণতন্ত্রের জন্য ক্ষতিকর ছিল না? এখানে উল্লেখযোগ্য যে নির্বাচনের দিন ভোট গণনার সময় মিডিয়া ছিল কার্যত নির্বাক। গণভবনে ভোট গণনার কাহিনী যেন এক রহস্যের মতো। এই ঘটনায় জনগণের মধ্যে যে অসন্তোষ এবং বিভ্রান্তি ছড়িয়ে পড়ে, সেটি স্বাধীনতার প্রথম বছরের সাফল্যের সিঁড়িতে একটি বড় বাধা তৈরি করেছিল। সেখানে উপস্থিত সাংবাদিকদের প্রশ্ন করা হয়েছিল, এটা কি আমাদের গণতন্ত্রের জন্য কলঙ্ক? ভোটের ফলাফল ঘোষণার পর মানুষ হতাশ হয়ে পড়েছিল, কারণ যে রাজনৈতিক পরিবেশে তারা নিজেদের কণ্ঠস্বর খুঁজছিল সেটি দমন করা হয়েছিল। নির্বাচনের ফলাফল যখন প্রকাশিত হলো তখন আশাবাদীরা ছিলেন হতাশ। কেন? কারণ 1971 সালের যুদ্ধের সময় যে স্বাধীনতার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা যেন উল্টোভাবে পরিণত হলো। মানুষের মনে তখন একটি প্রশ্ন, এটি কি আসল গণতন্ত্রের শুরু? স্বাধীন বাংলাদেশে প্রথম ভোট চুরির নজির। আওয়ামী লীগ সরকার প্রতিষ্ঠার পর ভোট চুরির যে নজির স্থাপন হলো সেটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি কাল্পনিক দাগ হয়ে গেল। সংবিধান, সাংবিধানিক আইন ও রাজনীতি বাংলাদেশ প্রসঙ্গ বইয়ের 51 নং পৃষ্ঠায় বলা হয়েছে যে দেশে প্রথম জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশনের কিছুটা স্বাধীনতা থাকলেও তা ভুলুণ্ঠিত হয়েছে সরকারের আচরণে। বেতার ও টিভিতে নির্বাচনের ফলাফল শুরু হলে আওয়ামী লীগ যখন দেখতে পেল যে আওয়ামী লীগের প্রথম সারির কয়েকজন নেতা বিরোধী কতিপয় নেতার কাছে পরাজিত হতে চলেছে, তখনই সরকার মিডিয়া কুয়ের আশ্রয় নিতে শুরু করল। নির্বাচন নিয়ন্ত্রণের জন্য পূর্বাহ্নে গঠিত কেন্দ্রীয় প্রচার কমিটিকে স্তব্ধ করে সরকার গণভবনের কন্ট্রোল রুমে ফলাফল প্রচারের দায়িত্ব নেয়। আওয়ামী লীগের কতিপয় নেতাকে জোর করে বিজয়ী করার জন্য 6টি নির্বাচনী এলাকায় হেলিকপ্টার পাঠিয়ে দেওয়া হয় এবং সকল ব্যালট বাক্স ছিনিয়ে নিয়ে পূর্বাহ্নে নতুন ব্যালট পেপার কেন্দ্রে রেখে আসে। এটা সত্য যে নির্বাচনে এরূপ কাণ্ড না করলেও আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করত। বিরোধী দলগুলো হয়তো সর্বোচ্চ 20 থেকে 25টি আসন পেত, কিন্তু আওয়ামী লীগ দেশের প্রথম সংসদ নির্বাচনে ভোট চুরির মতো কলঙ্কিত অধ্যায়ের সূচনা করল। 1973 নির্বাচনে শেখ মুজিব 4টি আসনে মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে একটি ছিল ভোলায়। ওই এলাকায় ডক্টর আজহারউদ্দিন ছিলেন জাসদের একজন শক্তিশালী প্রার্থী। 1970 সালের নির্বাচনে
তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হয়েছিলেন। মনোনয়নপত্র জমা দেওয়ার দিন আওয়ামী লীগের কতিপয় লোক ডক্টর আজহারকে অপহরণ করে, ফলে তার মনোনয়নপত্র জমা পড়েনি। ভোলার ওই আসনে শেখ মুজিবকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত বলে ঘোষণা দেওয়া হয়। এছাড়া আওয়ামী লীগের আরও 6 জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এই তথ্যগুলো উল্লেখ করা হয়েছে জাসদের উত্থান পতন বইয়ের 98 পৃষ্ঠায়। আর এসব আদর্শকে ধারণ করেই শেখ হাসিনাও নিজের বাবার রক্তের পরিচয় দেয়। 1973 সালের নির্বাচনে আওয়ামী লীগ 300 আসনের মধ্যে 293 আসনে জয়লাভ করে, কিন্তু এই বিজয় ছিল বিতর্কিত। বিরোধী দলগুলো অভিযোগ করে যে নির্বাচনটি ছিল কারচুপির মাধ্যমে অর্জিত। রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন যে এটি কি আমাদের গণতন্ত্রের জন্য অশনি সংকেত? নারীদের উত্ত্যক্ত করা, রাজনৈতিক ব্যক্তিবর্গের উপর পাশবিক নির্যাতন, ব্যাংক ডাকাতির মতো ঘটনা রয়েছে শেখ মুজিবের পুত্র শেখ কামালের বিরুদ্ধে। এমনকি ব্যাংক ডাকাতির সময় পুলিশ তাকে গুলিও করেছিল। এভাবেই ভোট চুরি করে আওয়ামী লীগ সরকার গঠন করে সকল প্রকার দুর্নীতিবাজ চাটুকার ব্যক্তিদের নিয়ে। পাকিস্তান আমলে অন্তত সুষ্ঠু নির্বাচন হয়েছিল, কিন্তু স্বাধীন বাংলাদেশে সেটা হলো না। ইতোমধ্যে মজুতদারি, চোরাচালানি, দুর্নীতিতে ছেয়ে যায় পুরো দেশ। বীর উত্তম খেতাব পাওয়া মেজর ডালিম তার বই আমি মেজর ডালিম বলছি বইয়ের 137 নম্বর পৃষ্ঠায় উল্লেখ করেছেন যে 1973 সালের 27 জুন পরিকল্পনা কমিশনের হিসাব অনুযায়ী দেখা গেল যে 72 সালের তুলনায় দ্রব্যমূল্য 400 গুণ বেড়ে গিয়েছে। সংবিধান, সাংবিধানিক আইন ও রাজনীতি বাংলাদেশ প্রসঙ্গ বইয়ের 161 নম্বর পৃষ্ঠায় মুজিবকে মাতাল ড্রাইভারের সাথে তুলনা করেছে। দুর্নীতি ও দুর্ভিক্ষ। শেখ মুজিবের সরকারের দুর্নীতির কারণে 1974 সালে দেশে এক ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয়। সরকার এই দুর্ভিক্ষের জন্য আমেরিকার ত্রাণ বন্ধ হওয়ার কথা বলে, কিন্তু বাস্তবে এটি ছিল সরকারের দুর্নীতিরই একটি ফল। দুর্ভিক্ষ হয়েছে দুর্নীতির কারণে, এটি অমর্ত্য সেনের বইয়ে উল্লেখ করা হয়েছে, যা সরকারের অযোগ্যতা ও দুর্নীতির চিত্র তুলে ধরে। 1971 সালে বাংলাদেশে কোটিপতির সংখ্যা ছিল 1 লাখ, কিন্তু 1975 সালে কোটিপতির সংখ্যা দাঁড়ায় 5 লাখে, যাদের বেশিরভাগই ছিল আওয়ামী লীগের নেতাকর্মী, যারা কিনা দুর্নীতি করে সাধারণ মানুষের পেটে লাথি মেরে কোটিপতি হয়েছিল। গরিব অসহায় কোনো ব্যক্তি অভিযোগ দায়ের করলে মুজিবের রক্ষী বাহিনী তো আছেই। অনেকে ধারণা করেন যে এই দুর্ভিক্ষে 10 লাখ মানুষ মারা গিয়েছে, আবার অনেকে বলেন যে এই দুর্ভিক্ষে 15 কিংবা 20 লাখ মানুষ মৃত্যুবরণ করেছিল, যা দেশের ইতিহাসে একটি মারাত্মক সংকট হিসেবে চিহ্নিত হয়। এই সময় খাদ্য সংকট, দুর্নীতি এবং সরকারের অব্যবস্থাপনার কারণে পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়। বিদেশি এক সাংবাদিক তাকে এই বিষয়ে প্রশ্ন করলে তিনি এর জবাবে বলেন, এটা সত্য নয়, মরেছে নাকি মাত্র 27,000। তার সরকার যদি এটা মোকাবেলা না করতো তবে নাকি মিলিয়ন মিলিয়ন মানুষ মারা যেত। Prime Minister, granted that you have set up these grill kitchens, but it seems that many people, perhaps tens of thousands of people, are simply not getting food in this country. It's not correct. 27,000 মানুষ খাদ্যের অভাবে মারা যায়, আর শেখ মুজিবের এমন অবহেলিত দাম্ভিক মন্তব্য, যার কারণে সাধারণ মানুষদের থেকে শেখ মুজিবের দূরত্ব দিনকে দিন বাড়তেই থাকে। এমন পরিস্থিতিতে শেখ মুজিব বুঝে গিয়েছিলেন যে জনগণ যেভাবে তার বিরুদ্ধে ক্ষেপে যাচ্ছে তাতে বেশি দিন সে ক্ষমতায় থাকতে পারবে না। আগামী নির্বাচনে তাদের যে নাজুক পরিণতি হবে সেটা সে ভালো মতোই বুঝে গিয়েছিল, যার কারণে তিনি প্রতিষ্ঠা করলেন বাকশাল, অর্থাৎ এক দেশ এক দল এক নায়কতন্ত্র। 24 ফেব্রুয়ারি 1975 সাল শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে গঠিত হয় বাকশাল বা বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ। এটি ছিল একটি একদলীয় শাসন ব্যবস্থা, যেখানে আওয়ামী লীগ, সিপিবি, ন্যাপ এবং জাতীয় লীগ একত্রিত হয়ে নিজেদের দল বিলুপ্ত করে বাকশাল প্রতিষ্ঠা করে। এই পদক্ষেপের উদ্দেশ্য ছিল দেশকে এক নায়কতন্ত্র করে বিরোধী শক্তিকে দমন করা, যেখানে 4টি পত্রিকা ছাড়া সমস্ত পত্রিকাকে নিষিদ্ধ করে দেয় শেখ মুজিব। এমন স্বৈরাচারী মনোভাব প্রতিষ্ঠা করার যে উদ্যোগ, তা যে
কত বড় অপরাধ তা ভালোভাবে টের পেয়ে গিয়েছিলেন তাজউদ্দিন আহমেদ। তাজউদ্দিন বলেছিলেন, মুজিব ভাই, এই জন্যেই কি আমরা 24 বছর সংগ্রাম করেছি? যেভাবে দেশ চলছে আপনিও থাকবেন না, আমরাও থাকবো না। দেশ চলে যাবে রাজাকার আল বদরদের হাতে। বেপরোয়া স্বৈরাচার মুজিবের হাতে যখন পুরো বাংলাদেশের মানুষ বেঁচে থেকেও মরার মতো পরিস্থিতিতে পতিত হয়েছিল, ঠিক তখনই মেজর ফারুক, মেজর আব্দুল রশিদ, মেজর ডালিম সহ আরও অনেককে শেখ মুজিবকে সরানোর পরিকল্পনা করেন। 15 আগস্ট 1975 শেখ মুজিব এবং তার পরিবারের সদস্যদের হত্যাকাণ্ড বাংলাদেশের ইতিহাসেরই এক অংশ। এই হত্যাকাণ্ডটি পূর্ব পরিকল্পিত ছিল। 15 আগস্ট ভোর 5টা থেকে 7টার মধ্যে মুজিবের ধানমন্ডি 32 নম্বর বাড়িতে আক্রমণ চালানো হয় আর হত্যা করা হয় শেখ মুজিব সহ পুরো পরিবারকে। জাতীয় মুক্তি পায় এক রক্তপিপাসু স্বৈর শাসকের হাত থেকে।